খুব বেশি আগের কথা নয়, তাও কম করে হলে 15 বছর তো হবেই। এক ছুটিতে গ্রামে মামা বাড়িতে বেড়াতে যাই। এবার গিয়ে চাচাতো মামার বাড়িতে উঠি। সেখান থেকে আমার মামা বাড়ির দূরত্ব কম হলেও 6 মিনিটের হাঁটা দূরত্ব। এই অঞ্চলে মানুষজন খুবই কম। যারা আছে সবারই বিশাল বিশাল বাড়ি আছে, আছে প্রচুর ধান ক্ষেত আর গাছপালা। সেভাবেই জমির মাঝ থেকে গেলে 6 মিনিট, আর মেঠো পথ ধরে গেলে কম করে হলেও 12 মিনিটের পথ। সবার বাসায় যাই, খাই, আড্ডা দেই, রাতে থাকি এই মামার বাড়িতে। শীত তখনও পড়েনি, অগ্রহায়ণ মাস ঢুকেছে। কেমন যেন দোদুল্যমান আবহাওয়া, সারাদিন প্রচন্ড গরম, আর সন্ধ্যা নামলেই গরম শেষ। এক শীতল চাদর যেন জড়িয়ে ধরে। বেশ আরামদায়ক হচ্ছিল রাতগুলো। এক সকালে বড় মামি এসে বলল, আজ রাতে পিঠা বানাবো, রাতে কিন্তু পিঠা খেতে যাবি, ভুলে যাস না। আমি বললাম, একদমই না, আপনি নিশ্চিন্তে থাকেন, আমি ঠিকই হাজির হয়ে যাব। ধান কাটা শেষ, খড়ও তুলে নিয়ে যাওয়া হয়েছে জমিগুলো থেকে। বিকেলবেলা তাদের বাড়ির পাশে জমিতে পিচ তৈরি করা হয়েছে। সেই পিচে ক্রিকেট খেলে, চা নাস্তা খেয়ে মামাতো ভাই বোনদের সাথে আড্ডা দিয়ে রাত 8:30টার দিকে বের হলাম বড় মামার বাসায় যাব বলে। মেজো মামি বলল, লাইট নিয়ে রাস্তা দিয়ে যাও। আমি বললাম, না মামি, লাইট লাগবে না, ধান ক্ষেতের মধ্যে এক দৌড়ে চলে যাব। সাথে সাথে মামি বলে উঠল, ওই দিক দিয়ে যেও না, ধানি জমির ওই দিকটা ভালো না। তাছাড়া সাপ খোপ শিয়াল কত কিছুই তো থাকতে পারে, শয়তানও থাকতে পারে। আমি বললাম, কিচ্ছু হবে না মামি, আজকে বিকেলেও ওই মাঠে খেলেছি, রাস্তা পুরা মুখস্থ। মামি বলল, মুখস্থ থাকুক, তারপরও যেও না বাবা। আমি ঘর থেকে বেরিয়ে সোজা জমির পথ ধরলাম। মামি দাঁড়িয়ে দেখল, আর কিছু বলল না। হেঁটে হেঁটে একটা গ্রাম্য পথকে টপকে একটা পুকুর ডান দিকে রেখে সামনের দিকে এগোলাম। বিকালে এখানে ক্রিকেট খেলেছি। এই দিকটাতে আলো নেই, শুধু মিটমিটে চাঁদের আলোটাকে বেশ ভালো লাগছিল। সাথে সারাদিনের গরমের পর হালকা ঠান্ডা আবহাওয়া যেন পরিবেশটাকে আরো সুন্দর করে তুলল। আমি পরিবেশটাকে উপভোগ করতে করতে সামনে এগোতে লাগলাম। হঠাৎ চোখ গেল ডান দিকের একটা কাঠ গাছের বাগানের দিকে। আজ বিকেলেও বিশাল এক 6 মারার পর ওখানে গিয়ে বলটি পড়ার পর কেউ আর বলটি আনেনি, আমাকেও যেতে দেয়নি। খেলা তখনই শেষ, আজানও পড়ে গিয়েছিল। তাই হয়তোবা ওই জায়গাটাতে সাদা কোনো কিছু বা কেউ বসে আছে। আমার মনে হলো হয়তো মনের ভুল। চোখ কচলে সরাসরি সেটার দিকে তাকালাম। আমি ভুল দেখছি না, সত্যিই কেউ। কিন্তু কে? তাও আবার এই সময়। একবার মনে হলো সামনে যাই, পরক্ষণে মনে হলো মামি বলেছিল জায়গাটা ভালো না। আবার এমনও তো হতে পারে মামি বলেছে দেখেই আমি এমন দেখছি। পরে ভাবলাম এত সাহস দেখানো দরকার নেই। 180 ডিগ্রি ঘুরতে গিয়ে দেখলাম ডান পাশের দিক থেকে আগুনের ছোট ফুলকি এগিয়ে আসছে। আর সাহস করতে পারলাম না। সবসময় মতো কোনো ভয় পেলেই যেমন আয়াতুল কুরসি পড়ি, এখনো তাই শুরু করলাম। বড় বড় পা ফেলে বড় মামার বাড়ির দিকে হাঁটতে লাগলাম। পেছনে সাদা কাপড় পরা যে সে আর আগুনের ফুলকিটাও ধীরে ধীরে কাছে, অনেকটা কাছে চলে এলো। একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আমার সাথে চলছে। আমি 1 সেকেন্ডের জন্য দোয়া পড়া থামালাম না। এই ঠান্ডা আবহাওয়ায় ঘেমে গিয়েছি। বড় মামার বাড়ির চারিদিকে ছোট করে খাল কাটা, যাতে শিয়াল সহজে বাড়ির ভেতরে ঢুকতে না পারে। এই পাশ থেকে পার হওয়ার জন্য একটা সুপারি গাছ দেয়া, কিন্তু এত বড় গাছের ছায়ায় ঠিক কোন জায়গাটাতে সেটা রাখা তা আমি বুঝতে পারলাম না। ওদিকে প্রচন্ড ভয় পেয়েছি। ওখানে দাঁড়িয়ে মামাতো বোনের নাম ধরে জোরে ডাক দিলাম। 1 সেকেন্ডের জন্য হয়তো থেমেছিলাম। দেখি 2টা আবয়বী আমার কাছে চলে এসেছে। সাথে সাথে আবার আয়াতুল কুরসি পড়া শুরু করলাম।
মামি হয়তো বাইরে রান্নাঘরে ছিলেন। সে আমার ডাক শুনে মামাতো বোনকে কুপি নিয়ে পাঠালো এই দিকে। ওদের বাড়িতে তখনও বিদ্যুৎ আসেনি। কুপির আলোতে সাঁকোটা দেখেই ছুটে ওটা 2 লাফে পেরিয়ে গেলাম এবং পিছনে ফিরে চাইলাম। তখনও দেখি আবয়ব দুটি দাঁড়ানো, কোনো চেহারা নেই, কিন্তু শূন্যে ভাসছে। মামাতো বোন ডাকলো, ভাইয়া দাঁড়িয়ে আছেন কেন, আসেন। আমি ওর দিকে তাকালাম, আবার সামনে তাকাতে দেখি ওখানে আর কিছুই নেই। ঘরে গিয়ে পানি খেলাম। মামাতো বোন বলল, আপনি এত ঘামছেন কিভাবে, ভয় পাইছেন নাকি? আমি বললাম, না, দৌড়ে এসেছি তো তাই হয়তো। ও আচ্ছা, ঠিক আছে, তবে রাতে এই দিক দিয়ে না আসাই ভালো, এই জায়গাটা অতটা ভালো না। আমি জিজ্ঞেস করলাম, কেন, এই জায়গাটা খারাপ কেন? সে বলল, পরে অন্য কোনো সময় বলবো না, চলেন চুলার পাড়ে যাই, মা আপনার জন্য অপেক্ষা করছে। মনে মনে ভাবলাম, সবার কথা না শুনে এখানে এসে খুব বড় বাঁচা বেঁচে গিয়েছি, আর কোনো দিন মুখে হব না, রাতে তো নয়ই।